7ই নভেম্বর 1975 সাল রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে সংঘটিত হল ঐতিহাসিক সিপাই বিদ্রোহ। স্থান ঢাকা ক্যান্টনমেন্ট। প্রচণ্ড গোলাগুলি, চিৎকার আর হট্টগোলের মধ্যে দিয়ে উন্মোচিত হল শতাব্দীর এক ঐতিহাসিক মুহূর্ত। রেড টেপ অফিসারদের দাপটে শিহরিত আধুনিক পেশাদার সেনাবাহিনীতে বর্তমান যুগেও যে ভয়াবহ সিপাই বিদ্রোহ ঘটতে পারে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, অথচ তাই ঘটে গেল। সিপাইদের পদভারে প্রকম্পিত ঢাকা ক্যান্টনমেন্ট, অফিসাররা ভয়ে কম্পমান। 1857 সালের 29শে মার্চ ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল এই উপমহাদেশের প্রথম সিপাই বিদ্রোহ। কলকাতার ব্যারাকপুর থেকে শুরু হয়েছিল বিদ্রোহের প্রথম অগ্নিস্ফুলিঙ্গ। তারপর ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে, দিল্লি, আগ্রা, লখনৌ, মিরাট, কানপুর, সর্বত্র। বিদ্রোহী সিপাইরা শেষ মোগল সম্রাট বাহাদুর শাহকে দিল্লির সিংহাসনে বসাতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয় তাদের অভ্যুত্থান। ফাঁসির কাষ্ঠে ঝুলে প্রাণ দিতে বলি হয় শত শত সৈনিক। শতাব্দীর ব্যবধানে এই উপমহাদেশে সংঘটিত হল দ্বিতীয় সিপাই বিদ্রোহ। 7ই নভেম্বর 1975 সাল ঢাকা সেনানিবাসে পুনরাবৃত্তি ঘটল ইতিহাসের আরেকটি রক্তাক্ত অধ্যায়ের। 1857 সালের সিপাই বিদ্রোহে সিপাইরা মোটেই লাভবান হয়নি, বরং ফাঁসির বেদিতে বলি দিতে হয়েছিল বহু প্রাণ। 1975 সালের সিপাই বিদ্রোহেও সিপাইরা খুব বেশি একটা লাভবান হয়নি, তবে একচ্ছত্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে তার উত্থান। রাত 12টা, সুবেদার মেজর আনিসুল হকের ইঙ্গিতে 2 ফিল্ড রেজিমেন্টাল লাইন থেকে একটি ট্রেসার বুলেট আগুনের ফুলকি ছড়িয়ে অন্ধকার ভেদ করে আকাশে উঠল। এটাই ছিল সংকেত। ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে 38 LAA রেজিমেন্ট প্রচণ্ড শব্দে আকাশে এক এক গান ফায়ার করে তার জবাব দিল। ব্যাস, আর যায় কোথায়? সারা ক্যান্টনমেন্টের ভেতরে বাইরে চতুর্দিক থেকে হাজার হাজার বুলেট ছুটে গেল আকাশে। গোলাগুলির প্রচণ্ড শব্দ। শুরু হলো উপমহাদেশের দ্বিতীয় সিপাই বিদ্রোহ। এক মুহূর্তে অন্ধকারের আবরণে ঘুমিয়ে থাকা ঢাকা ক্যান্টনমেন্ট সচল হয়ে উঠল। চারিদিকে বুলেট আর বুলেট, ফায়ার আর ফায়ার। আলোয় আলোয় আলোকিত হয়ে উঠল সারা ক্যান্টনমেন্ট। আমি ঘুমিয়েছিলাম, স্ত্রীর ধাক্কায় চমকে উঠলাম। বারান্দায় দাঁড়িয়ে দেখি অদ্ভুত কাণ্ড। চারিদিকে গুলি আর গুলি, দূরে চতুর্দিকে মানুষের উল্লাস আর চিৎকার ধ্বনি। আলোর ছটায় আকাশে লালে লাল। আমার বুঝতে বাকি রইল না, এটাই সে প্রত্যাশিত সেনা অভ্যুত্থান, যার পদধ্বনি আমরা গত কদিন ধরে শুনতে পাচ্ছিলাম। এটি ছিল 3 মাসের ব্যবধানে ঢাকা সেনানিবাসে তৃতীয় সেনা অভ্যুত্থান। চতুর্দিকে অবিরাম গোলাগুলি আর চিৎকার ধ্বনি। অবস্থা ভালো করে পরখ করার জন্য আমি হামাগুড়ি দিয়ে দোতলার উঁচু ছাদে উঠলাম। লক্ষ্য করলাম এয়ারপোর্ট, ইব্রাহিমপুর, বনানী ও ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে ইঞ্জিনিয়ার্স সিগন্যাল লাইনের দিক থেকে বহু লোক একসাথে আকাশে বাতাসে গুলি ছুটতে ছুটতে আমার বাসা বরাবরই এগিয়ে আসছে। দেখতে দেখতে শত শত মানুষের চিৎকার আর গুলির শব্দ একেবারে আমার বাসার কাছে এসে পৌঁছল। এরই মধ্যে দেখি বড় বড় রাস্তা দিয়ে একটি জিপ মাইক নিয়ে স্লোগান দিয়ে ছুটে চলছে, সিপাই সিপাই ভাই ভাই। জেনারেল জিয়ার বাসা আমার বাসা থেকে 200 গজের মধ্যে। ছাদের উপর থেকে পুরো দৃশ্যই দেখা যাচ্ছিল। দেখলাম উন্মত্ত সৈনিকবৃন্দ তার বাসার দিকে ছুটে যাচ্ছে। জিয়ার বাসার গেটের কাছে সবাই জমায়েত হয়ে ক্রমাগত স্লোগান দিচ্ছে আর গুলি ছুটছে। সিপাই বিদ্রোহের চরম মুহূর্ত। ঘুমন্ত আগ্নেয়গিরির অগ্নুৎপাত। সিপাই সিপাই ভাই ভাই, জেনারেল জিয়া জিন্দাবাদ। কিছুক্ষণের মধ্যেই দেখলাম এক পাল সৈনিক জেনারেল জিয়ার বাসা থেকে একটি জিপ ঠেলে নিয়ে চিৎকার করে নৃত্য করতে করতে বেরিয়ে আসছে। স্পষ্ট বুঝলাম জেনারেল জিয়াকে বন্দিশালা থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। তুমুল হট্টগোল, অদ্ভুত উত্তেজনা। আমি টেলিফোন উঠিয়ে আমার অফিসে ফোন করলাম। ডিউটি ক্লার্ক ফোন ধরল। ফোনের মধ্যেই ভেসে আসলো অফিসের ভেতর থেকে বহু লোকজনের হট্টগোল। সে প্রায় কাঁদো কাঁদো করে সে বলল, স্যার, আমাদের গ্যারেজ ভেঙে বিপ্লবী সৈন্যরা আপনার জিপ এবং অন্যান্য গাড়ি বের করে নিয়ে যাচ্ছে। কি করব স্যার? বললাম, ডিউটি অফিসার কোথায়? সে বলল, উনি পালিয়ে গেছেন। আমি কি করব? বলতে বলতে কে একজন ধমক দিয়ে টেলিফোনে তার হাত থেকে কেড়ে নিয়ে রেখে দিল। বুঝলাম বিপ্লবী কারো কাণ্ড। ক্যান্টনমেন্টের রাস্তায় যখন সৈন্যরা উন্মাদের মতো ছুটছে আর উল্লাসের স্লোগান দিচ্ছে, এসব অবলোকন করে আমিও দারুণভাবে উত্তেজিত বোধ করলাম। আমি আর ঘরে বসে থাকতে পারলাম না। এরকম অ্যাডভেঞ্চার দেখার সুযোগ জীবনে আর কখনো আসেনি। আমি সিভিল ড্রেস পরে ঘর থেকে বেরিয়ে পড়লাম। কাছেই আমার অফিসের দিকে হেঁটে হেঁটে রওনা দিলাম। রাস্তায় অভূতপূর্ব দৃশ্য।
সিপাহীদের অস্ত্র হাতে লাফালাফি আর উল্লাস। জিয়ার বাসা এবং টু ফিল্ডের মাঝামাঝি রাস্তায় সব ভিড়। আমার বাসা এবং অফিস ছিল এই দুটোরই মাঝামাঝি স্থানে। জিয়াকে মুক্ত করে টু ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই এখন সেদিকেই ধাওয়া করছে। আমিও সেদিকে সবার সাথে মিশে আবছা অন্ধকারে একা একা হেঁটে চললাম। অদ্ভুত অনুভূতি। বিজয়ের মিছিলে আমিও সামিল। সিপাহীরা স্লোগান দিচ্ছে, সেপাই সেপাই ভাই ভাই, অফিসারের রক্ত চাই। শেষোক্ত স্লোগানটা শুনে আমি চমকে উঠলাম। এটা আবার কি? সঙ্গে সঙ্গে সামনের মোড় ঘুরে বাসার দিকে মুখ করলাম। বাসায় ফিরে এসে গেটের দরজা বন্ধ করে দিলাম। বাইরে তখনও চিৎকার আর থেমে থেমে গুলি। আমি ভাবছিলাম এই আনন্দমুখর রাতে এইসব কিসের স্লোগান। একটু পরে ফোন এলো হাবিলদার সিদ্দিকুর রহমান থেকে। সে বলল, স্যার আপনি কোথাও বেরোবেন না, আমরা এসে টু ফিল্ডে আপনাকে নিয়ে যাচ্ছি। তার কথা শেষ হতে না হতেই বাইরে গেটে দরজায় কয়েকজন সেপাই ধাক্কা দিতে লাগলো। আমি দোতলার ওপর থেকে তাদের সাথে কথা বললাম। আপনাকে এখনই টু ফিল্ডে যেতে হবে, জিয়া সাহেব সব অফিসারকে ডেকেছেন। আমি বললাম, আমি আসছি, তোমরা যাও। তারা বলল, আপনি এই কাপড়েই চলে আসুন, জিয়া সাহেব এক্ষুনি ডেকেছেন। তাদের উচ্চকণ্ঠ। আমি বললাম, তোমরা যাও, আমি ড্রেস পরেই যাচ্ছি। মনে হলো এরা বাইরের বিপ্লবী সেপাই। গেট বন্ধ থাকায় তারা কিছুক্ষণ অপেক্ষা করে অন্য বাসার দিকে চলে গেল। রাত 3:40 সময় হাবিলদার সিদ্দিক এলো, সঙ্গে আরও 2জন সেপাই। আমি তাকে সাথে নিয়ে টু ফিল্ডের দিকে হেঁটেই রওনা দিলাম। ওটা কাছেই, 3-4 মিনিটের রাস্তা। আমার জিপটি তখন বিপ্লবী সৈনিকদের দখলে। তারা ওটা নিয়ে অস্ত্র হাতে ক্যান্টনমেন্টের বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে। মধ্যরাতেই বিদ্রোহী সৈনিকরা সিওডিতে অবস্থিত প্রধান অস্ত্রাগারটি ভেঙে সকল অস্ত্র লুট করেছে। এখন সবার হাতে হাতে অস্ত্র। রাস্তায় সৈনিকদের দ্রুত আনাগোনা। আজ তারা মুক্ত বিহঙ্গ, অস্ত্র কাঁধে নিজের খেয়ালে ঘুরছে ফিরছে। তাদের মধ্য দিয়ে আমি আর সিদ্দিক এগিয়ে চললাম। আজ সেপাইদের কাছে অস্ত্র, অফিসারেরা নিরস্ত্র। তারা এগিয়ে চলেছে বীর দর্পে। মনে হলো সেপাইদের বিজয় মিছিলে আমি একাকী এক অফিসার। টু ফিল্ডে পৌঁছে দেখি সর্বত্র অস্ত্রধারী সৈনিক গিজগিজ করছে। কর্নেল আমিনুল হক বারান্দায় পায়চারি করছেন। বললাম, জিয়া কই? দারুণ খুশিতে সে হাত মিলিয়ে বলল, আসুন স্যার। বলি একেবারে জিয়ার রুমে ঢুকিয়ে দিয়ে বলল, স্যার স্টেশন কমান্ডাররাও এসে গেছেন। জিয়া হাসল, চিরপরিচিত সে মুচকি হাসি। আমার সাথে জোরে জোরে হাত মিলালো। সে দাঁড়িয়ে আমার সাথে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করল। বলল, হামিদ বসো, কেমন আছো? তারপর ঘাড় কাত করে একটু নিচু স্বরে বলল, কথাটা মনে আছে 1 মাঘে? আমি হাসলাম। টু ফিল্ডে কমান্ডিং অফিসার মেজর রশিদের চেয়ারে বসে জিয়াউর রহমান। গায়ে তার ঘি রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা। সদ্যমুক্ত জিয়া। মুক্তির পর তাকে খুবই সুন্দর দেখাচ্ছিল, যেন রীতিমতো নায়ক। অবশ্য 7ই নভেম্বরের সেপাই বিপ্লবের প্রকৃত নায়ক জিয়াই বটে, যেন যুগ যুগ ধরে ওই মুহূর্তটি তার জন্য অপেক্ষা করছিল। অবিস্মরণীয় মুহূর্ত। কামরায় অপর্যাপ্ত আলো। বেশ কজন অফিসার তখন তার কাছেই বসে। সবাইকে সৈনিকরা বাসায় বাসায় গিয়ে জবরদস্তি করে ধরে ধরে এনে টু ফিল্ডে জড়ো করছে। মুহূর্তটা সুখের হলেও তাদের যেভাবে ধরে আনা হয়েছে তা মোটেই সুখকর ছিল না। বসেছিলেন ব্রিগেডিয়ার শওকত, তার শুকনো হাসি। সিপাহীরা যখন তাকে ভিআইপি গেস্ট হাউসে আনতে যায় তখন তিনি প্রাণের ভয়ে ছুটে পালাচ্ছিলেন। জিয়ার পাশে বসে তখন কর্নেল নুরুদ্দিন, আজহার, বারি, আবদুল্লাহ, কাশেম, হাবিবুর রহমান, আরও কজন। কামরার ভেতরে অবশ্য সৈনিকদের কেউ ছিল না। তারা সবাই বাইরে ভিড় করছিল। কেউ কেউ তখনও ফাঁকা গুলি ছুটছিল। সবার মুখেই হাসি। বন্দি জিয়াউর রহমানকে কিভাবে উদ্ধার করা হলো? তাকে খালেদ সাফাত তার বাসভবনে 1st বেঙ্গল রেজিমেন্টের একটি প্ল্যাটুন গার্ড দিয়ে আটকে রেখেছিল। রাত 12টায় সিপাই বিপ্লব শুরু হয়ে যায়। তখন থেকেই বিপ্লবীরা এবং সিপাইরা বিভিন্ন ইউনিট থেকে বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে জিয়ার বাসভবনের চারপাশে সমবেত হতে থাকে। সবারই লক্ষ্যস্থল ছিল জিয়ার বাসভবন। সবাই সেখানে একত্র হয়ে দুর্গ ভেঙে জিয়াকে বের করে আনবে, এই ছিল প্রতিজ্ঞা। সারাদিন ধরে চলে গোপন প্রস্তুতি। বাইরে বিপ্লবী সৈনিক সংস্থার নেতারা এসে যোগাযোগ করে যায় বিভিন্ন ইউনিটের সৈনিক, এনসিও, জেসিওদের সাথে। জিয়াকে উদ্ধার করতে বিভিন্ন ইউনিটে নিজেদের উদ্যোগে বিশ্বস্ত লোক নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন করে। টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির এরকম একটি দল মেজর মহিউদ্দিন মোস্তফা ও সুবেদার মেজর আনিসুল হকের নেতৃত্বে প্রস্তুত থাকে। রাত 12টায় সিপাই বিদ্রোহ শুরু হওয়ার সাথে সাথে এই গ্রুপটি প্রথম জিয়ার বাসভবনের গেটে হাজির হয়।
এই একটিমাত্র গ্রুপের অফিসার থাকায় তারা অন্যদের টেক্কা দিয়ে তড়িৎ প্ল্যান অনুযায়ী কাজ করতে পারে। বাকিরা পৌঁছাবার আগেই তারা জিয়ার বাসভবনের গার্ডদের বুঝিয়ে বলল, সেপাই সেপাই ভাই ভাই, এখন থেকে সিপাই বিপ্লব শুরু হয়ে গেছে। আমরা সবাই জিয়াকে মুক্ত করতে এসেছি, তোমরা গেট খুলে দাও। ততক্ষণে আশেপাশে বেশ কিছু সৈনিক স্লোগান তুলতে শুরু করেছে। বিপ্লবী ভাইদের ডাকে সৈনিকরাও ব্যারাক ছেড়ে ছুটে আসছে রাস্তায়। সেপাই সেপাই ভাই ভাই, মেজর জিয়াউর রহমান জিন্দাবাদ। মেজর মহিউদ্দিন, সুবেদার মেজর আনিস এবং টু ফিল্ডের কিছু সৈনিক যখন জিয়ার বাসার গেটে পৌঁছে যায় তখন চতুর্দিকে ভীষণ ফায়ারিং চলছে। ফার্স্ট বেঙ্গলের গার্ডরা যারা তাকে বন্দি করে রেখেছিল প্রকৃত অবস্থা অনুধাবন করে ফায়ার করতে করতে পেছন দিক দিয়ে পালিয়ে গেল। মহিউদ্দিনের লোকজন জিয়ার বাসার ছাদ লক্ষ্য করে কয়েকবার অটোমেটিক ব্রাশ ফায়ার করল। ভেতর থেকে গার্ডরা আর কোনো জবাব দিল না। তখন তারা রাইফেলের বাঁট দিয়ে গেট ভেঙে ফেলে ভেতরে ঢোকে। এই সময় জিয়ার ড্রাইভার বেরিয়ে আসে। সে স্লোগান মুখর সৈনিকদের জিয়ার বাসার পশ্চিম পাশে কিচেন রুমের দিকে নিয়ে যায়। সেখান থেকে তারা দরজা খোলার জন্য চিৎকার দিতে থাকে। জিয়া এবং তার বেগম জিয়া তখন পেছনের করিডোরে বেরিয়ে আসেন। এই সময় বাসার চারিদিকে ফায়ারিং চলছিল। বহু সৈনিক চিৎকার দিতে দিতে বাসায় ঢুকে পড়ল। উত্তেজনায় ভরপুর প্রতিটি মুহূর্ত। মহিউদ্দিন বলল, স্যার, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি আসুন। জিয়া বললেন, দেখো, আমি এখন রিটায়ার করেছি, আমি কিছুর মধ্যেই নাই, আমি কোথাও যাব না, আমি কিছুই বুঝতে পারছি না। সে বলল, স্যার, আমরা আপনাকে নিতে এসেছি, আমরা নিয়েই যাব, আপনাকে আমরা আবারও চিফ বানাতে চাই, দোহাই আল্লাহর, আপনি আসুন। মহিউদ্দিনের দৃঢ় আহ্বান। বেগম জিয়া পাশে দাঁড়িয়েছিলেন। তিনি এরকম গোলাগুলি ও গণ্ডগোলের মধ্যে স্বামীকে নিয়ে বাইরে যাওয়া হচ্ছে বলে ভয় পেয়ে গেলেন। তিনিও বললেন, দেখুন ভাই, আমরা রিটায়ার করেছি, আমাদের নিয়ে টানাটানি করবেন না, দয়া করে আমাদের ছেড়ে দিন। মহিউদ্দিন বলল, স্যার, আপনাকে যেতেই হবে, আপনি আসুন। বলেই মহিউদ্দিন, আনিস এবং অন্যান্য সিপাহীরা তাকে একবারে চ্যাংদোলা করে কাঁধে উঠিয়ে অপেক্ষমান জিপে তুলে নিয়ে ফেলল। চতুর্দিকে স্লোগান উঠল, আল্লাহু আকবার, জিয়াউর রহমান জিন্দাবাদ, সেপাই সেপাই ভাই ভাই। বেগম খালেদা জিয়া তখনও বারান্দায় দাঁড়িয়ে অতীব উৎকণ্ঠা ও আনন্দের সাথে অপূর্ব দৃশ্য অবলোকন করে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন। ততক্ষণে আরও বহু সৈনিক, বহু বিপ্লবী এদিক সেদিক থেকে ঘটনাস্থলে জড়ো হয়ে গেছে। জিয়াকে মুক্ত দেখে সবার আনন্দের সীমা নেই। চতুর্দিকে মুহুর্মুহু স্লোগান, জিয়াউর রহমান জিন্দাবাদ। তারা সবাই মিলে জিপ ঠেলে নিয়ে চলল টু ফিল্ড লাইনের দিকে। আর্টিলারি সৈনিকরা তাকে বিপুলভাবে ঘেরাও করে রেখেছে। তারাই প্রথম তাকে বের করে এনেছে। বেঙ্গল রেজিমেন্টকে টপকে যান্ত্রিক ইউনিটরা আবারও একটি গৌরব ছিনিয়ে নিল। অবশ্য গোলন্দাজদের লাইনে জিয়াকে নিয়ে যাওয়ার সাথে সাথে পাশের ইউনিট ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল আমিনুল হক টু ফিল্ডে এসে হাজির হন। তাকে দেখে জিয়া খুব খুশিও হয়েছিলেন। ৪র্থ বেঙ্গল খালেদ মোশাররফকে মদত দিচ্ছিল। এবার কর্নেল আমিন বেশ কিছু সৈন্য নিয়ে জিয়ার পাশে এসে দাঁড়ালো। তার অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মনিরও এলো। বেঙ্গল রেজিমেন্টও পাশে রয়েছে দেখে তিনি আশ্বস্ত হলেন। জিয়া মুক্ত হয়ে সিনিয়র অফিসারদের তার কাছ থেকে নিয়ে আসতে বললেন। জিয়া মহিউদ্দিনকে বললেন, গতকাল ফরমেশন কমান্ডারদের কনফারেন্স হয়েছে, তারা হয়তো এখনও আছে, তাদের ডাকো, বোধহয় ভিআইপি গেস্ট হাউসে আছে। মহিউদ্দিন তৎক্ষণাৎ তার জিপ নিয়ে ওদিকে ছুটল। গেস্ট হাউসে পৌঁছে তাদের খোঁজাখুঁজি করলো, কিন্তু কেউ নেই। ডিউটি সেপাই বলল, তারা সবাই যার যার স্টেশনে চলে গেছেন, শুধু ব্রিগেডিয়ার শওকত আছেন। জিজ্ঞাসা করা হলো, কোথায় তিনি? ডিউটি সিপাই বলল, উনি ওই পাশে এরশাদ সাহেবের বাসায় গেছেন। সঙ্গে সঙ্গে মহিউদ্দিন ওইদিকেই ছুটল। ডাকাডাকি করলো, কিন্তু কেউ দরজা খুলল না। তারা সেপাই ব্যাটম্যানকে উঠালো, কিন্তু সেও বলল, উনি এখানে নেই। মহিউদ্দিন রেগে গিয়ে বলল, দরজার তালা খুলে ভেতরে গিয়ে দেখব। তারা পেছন দরজার তালা খুলে এক একটি রুম খুঁজতে থাকে। হঠাৎ করে মহিউদ্দিন একটি স্টোর রুমের ভেতরে একটি বাক্সের পেছনে কাচুমাচু হয়ে লুকিয়ে থাকা অবস্থায় শওকতকে পেয়ে যায়। মহিউদ্দিন বলল, আপনি লুকাচ্ছেন কেন? আসুন, জেনারেল জিয়া আপনাদের ডেকেছেন। শওকত তখন ভীত সন্ত্রস্ত, তিনি বেরিয়ে আসতে চাচ্ছিলেন না। মহিউদ্দিন বলল, তাহলে আপনি আমাকে গুলি করতে বাধ্য করবেন? আপনি এক্ষুনি চলুন। অতঃপর ব্রিগেডিয়ার শওকত কম্পিত দেহে তার সাথে জিপে গিয়ে উঠলেন। জিপ ছুটে চলল। একটুখানি এসেই বললেন, আমি পেশাব করব, একটু থামাও ভাই। মহিউদ্দিন বিগড়ে গিয়ে বলল, স্যার, পেশাব টেশাব ওখানে গিয়েই হবে, ওখানে ভালো পেশাবখানা আছে। অতঃপর টু ফিল্ডে জেনারেল জিয়ার কাছে পৌঁছালে ঘাম দিয়ে শওকতের জ্বর চলল।
টু ফিল্ডের আশেপাশে আকাশে বাতাসে তখন কেবল ফায়ারিং চলছে। সৈনিকদের উত্তাল ঢেউ তখন টু ফিল্ডের দিকে। এরপর অন্যান্য অফিসারকে যাকে যেখানে পাওয়া গেল সেখান থেকেই ধরে নিয়ে আসা হলো। সৈনিকরা বিভিন্ন দিকে অফিসারদের বাসায় যাচ্ছে আর তাদের ধরে নিয়ে আসছে। এ সময় বহু অফিসার সিপাহীদের হাতে লাঞ্ছিত হলেন অথবা অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হলেন। এইচকিউ এমপি ইউনিটের একটি রুমে বেশ কয়েকজন সিনিয়র অফিসারকে সাধারণ কাপড়ে ধরে এনে জড়ো করা হয়েছিল। ওই ড্রেসেই তাদেরকে নিয়ে আসা হলো। মধ্যরাতে জিয়ার মুক্তির আনন্দ এসব কারণে বহুলাংশে ম্লান হয়ে যায়। অফিসাররা বুঝতে পারছিলেন না জিয়ার মুক্তির সাথে অফিসারদের হ্যাস্তন্যস্ত করার কী সম্পর্ক রয়েছে। মধ্যরাতের পরিস্থিতি তখন কার নিয়ন্ত্রণে কিছুই বোঝা যাচ্ছিল না। সৈনিকদের বন্দুকের নল কৃপার উপরে সুরত হাল অনেকখানি নির্ভর করছিল। জিয়াকে মধ্যরাতে যেসব সময় মুক্ত করে আনা হয় তখন ছিল তার বাসভবনের চতুর্পাশে তুমুল গণ্ডগোল, চরম বিশৃঙ্খলা। চতুর্দিকে সিপাহীদের তাণ্ডব নৃত্য, চিৎকার, অবিরাম ফায়ারিং, বেশ আবছা অন্ধকার। তাকে মহিউদ্দিন আনিসরা বের করে আনলেও ব্রিগেডিয়ার আমিনুল হকের ভাষ্য কিছুটা ভিন্ন। কর্নেল আমিনুল হক, যিনি 7ই নভেম্বর রাতে প্রায় সর্বক্ষণ জিয়ার পাশেই ছিলেন, বললেন, মধ্যরাতে বিপ্লব শুরু হলে আমি অ্যাডজুট্যান্ট মেজর মনির এবং 5 জন বিশ্বস্ত সিপাহী নিয়ে তাড়াতাড়ি জেনারেল জিয়ার বাসার দিকে ছুটে যাই তাকে উদ্ধার করার জন্য। মাঝপথে আমার কয়েকজন সিপাহী খবর দিল যে জিয়া সাহেব তার বাসার পেছন দিকের দেয়াল টপকে বেরিয়ে পড়েছেন এবং টু ফিল্ডের কিছু সিপাহী ও বিপ্লবী তাকে টু ফিল্ডের দিকে নিয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে তাকে রাস্তায় পেয়ে যাই। তিনি মহাখুশিতে আমার সাথে কোলাকুলি করলেন। টু ফিল্ডের অফিস কাছে থাকায় আমরা তাকে সেখানেই নিয়ে যাই। ওই সময় তার আশেপাশে আমি এবং মুনির ছাড়া আর কোনো অফিসারই ছিলেন না। একটু পর কর্নেল তাহের আসে। সে তাকে বাইরে রেডিও স্টেশনে নিয়ে যেতে চায়। আমি স্পষ্টভাবে তাহেরকে জানিয়ে দিই জেনারেল জিয়া কোনো অবস্থাতেই বাইরে যাবেন না। এতে তাহের আমার উপর দারুণ ক্ষেপে যায়। পরে তার ভাইকে নিয়ে চলে যায়। এরপর ধীরে ধীরে অন্যান্য অফিসার আসতে থাকেন। জিয়ার নির্দেশে আমি আমার 4 বেঙ্গল ট্রুপকে সর্বক্ষণ রেডি অবস্থায় রাখি। বলা বাহুল্য ওই মুহূর্তে জিয়ার কন্ট্রোল নিয়ে টু ফিল্ড ও 4র্থ বেঙ্গলের মধ্যে কিছু রেষারেষি হয়। এমপি ইউনিটের হাবিলদার বাড়ি বলেন সে সময় এবং আর্টিলারি কিছু সৈনিক গিয়ে জিয়াকে কাঁধে তুলে বের করে নিয়ে আসে। ওই সময় জিয়ার বাসভবনের চতুর্পাশে এতই হট্টগোল, গোলাগুলি ও বিশৃঙ্খল অবস্থা ছিল যে সঠিক কে বা কারা তাকে প্রথম বের করে আনলো তা চিহ্নিত করা মুশকিল হয়ে পড়েছে। তবে টু ফিল্ডের মহিউদ্দিন আনিসের ভাষ্য অধিক গ্রহণযোগ্য বলেই মনে হয়। জিয়ার বাসা থেকে আমার বাসার দূরত্ব মাত্র 200 গজ। দোতলার ছাদে উঠে আমি সমস্ত দৃশ্যই বহুক্ষণ ধরে অবলোকন করছিলাম, কিন্তু আবছা অন্ধকার থাকায় ভালো দেখা যাচ্ছিল না। তবে একটি জিপ ঠেলে জিয়ার বাসভবনের গেট থেকে সামনের রাস্তায় নিয়ে আসা হচ্ছে তা আমি নিজেই প্রত্যক্ষ করছিলাম। সৈনিকদের ভিড়, তাণ্ডবের নৃত্যের কারণে অবশ্য কাউকে চেনা যাচ্ছিল না। প্রচণ্ড গোলাগুলির মধ্যে সুস্থভাবে কিছু বুঝতেও পারছিলাম না। কয়েকটি গুলি আমার মাথার উপর দিয়ে শোঁ শোঁ করে চলে গেল। সমগ্র এলাকা জুড়ে তখন তাণ্ডব নৃত্য আর গোলাগুলি। 6-7 নভেম্বরের রাত্রে প্রকৃতপক্ষে বিপ্লব শুরু হয়ে যায় রাত 11:30 থেকে। শত শত সৈনিক জড়ো হয় সিগন্যাল রেজিমেন্ট এবং আর্মি হেডকোয়ার্টারের কাছে স্টাফ রোডের আশেপাশে। তারা স্লোগান দিয়েছিল, থেমে থেমে ফাঁকা গুলিও ছুটছিল। এয়ারপোর্ট, ইব্রাহিমপুর প্রভৃতি এরিয়াতেও আগাম ফায়ারিং শুরু হয়ে যায়। প্রায় 10-12 জন অফিসারকে তখনই আশেপাশের বাংলো থেকে ধরে এনে কর্নেল রহমানের বাসায় ড্রেসিং রুমে আটকে রাখা হয়। তাদেরকে পরে জিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। জিয়া মুক্ত হয়ে টু ফিল্ডে আসার কিছুক্ষণ পরে কর্নেল তাহির এসে সেখানে উপস্থিত হন। একটু পরে জেনারেল জিয়া খলিল এবং কর্নেল তোয়াবকে শীঘ্রই নিয়ে আসতে বলেন। তিনি হয়তো এই দুটো বাহিনীর দিক থেকে অশুভ পায় তার আশঙ্কা করছিলেন। ডিউটি অফিসার ক্যাপ্টেন জব্বারকে জিপ দিয়ে তখনই তোয়াব এবং জেনারেল খলিলকে ডেকে আনতে পাঠালেন। কিন্তু বিডিআর হেডকোয়ার্টারে তারা সব গেট বন্ধ করে দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছিল না। একদল সৈন্য সেখানে গিয়ে হাজির হয়। উভয় পক্ষে প্রায় গোলাগুলি শুরু হওয়ার উপক্রম হয়। অবশেষে বিডিআরের কর্নেল মহাবুজ্জান স্বেচ্ছায় তাদের সাথে যেতে রাজি হলে অবস্থা শান্ত হয়। কর্নেল হাবিব ও জব্বার বহু দিন দরবার করে ভেতরে ঢুকলেও জেনারেল খলিল তৎক্ষণাৎ আসতে রাজি হননি। বহু পরে বেলা প্রায় 7:30টার দিকে জব্বার তাকে টু ফিল্ডে নিয়ে আসতে সক্ষম হয়। প্রায় একই সাথে তোয়াবও এসে হাজির হন। গাড়ি থেকে নামতেই সুবেদার সারওয়ার জেনারেল খলিলের সাথে বেশ অশোভন ব্যবহার করে। আমি কোনো মতে জেনারেল খলিলকে সরিয়ে জিয়ার রুমে নিয়ে গেলাম।
6-7 নভেম্বর মধ্যরাতে কর্নেল তাহেরের বিপ্লবী বাহিনী ও ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত বিভিন্ন ইউনিটের সৈনিকবৃন্দের যৌথ অভ্যুত্থানে খালেদ মোশাররফ ক্ষমতাচ্যুত হন এবং জিয়াউর রহমান গৃহবন্দিত্ব থেকে মুক্ত হয়ে পুনরায় চিফ অফ স্টাফের গদিতে সমাসীন হন। এটা জাসদের বিপ্লবের একক কোনো অ্যাডভেঞ্চার ছিল না। এবার শুরু হলো প্রকৃত ক্ষমতার লড়াই। মূল অভ্যুত্থান পরিকল্পনা করেছিলেন কর্নেল তাহের। তার সাথে জিয়াউর রহমানের কী সমঝোতা হয়েছিল তা শুধু তারা দুজনেই জানেন। জিয়াকে মুক্ত করার কিছুক্ষণ পরে তাহের 2 ফিল্ড রেজিমেন্টে জিয়ার কাছে ছুটে আসেন। তখন রাত প্রায় 2:30। ওই সময় জিয়ার কক্ষে মাত্র গুটি কয়েক অফিসার: কর্নেল আমিনুল হক, মেজর মহিউদ্দিন, মেজর জুবায়ের সিদ্দিক, মেজর মোস্তফা, মেজর মুনির, সুবেদার মেজর আনিস, আরও কয়েকজন অফিসার ও জেসিও। জিয়া ও তাহের উভয়ে একে অন্যকে গভীরভাবে আলিঙ্গন করলেন। জিয়া বললেন, তাহের, তোমাকে ধন্যবাদ, আমাকে বাঁচিয়েছ। তাহের বলল, আপনার সাথে আমার জরুরি কথা আছে, এদিকে আসুন প্লিজ। তাহের তাকে নিয়ে কক্ষের একটু নিভৃত কোণে গেল। বহুক্ষণ ধরে তাদের মধ্যে গোপন কথাবার্তা চলতে লাগলো। অনেক সময় লাগছে দেখে বাথরুমের প্যাসেজ আলাদাভাবে 2টো চেয়ার দেয়া হলো। একসময় তাদের মধ্যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলো। এক ফাঁকে জিয়া বারান্দায় এসে সুবেদার মেজর আনিসকে কানে কানে বললেন, আনিস সাহেব, ওকে কোনোভাবে এখান থেকে সরিয়ে দিন, সাবধান, বহু পলিটিক্স আছে। তাহের জিয়াকে 2 ফিল্ড থেকে বের করে রেডিও স্টেশনে নিয়ে যেতে চাইছিল। রেডিও স্টেশনে তার লোকজন উপস্থিত ছিল। তাহের বলল, আসুন, জাতি আপনার জন্য অপেক্ষা করছে। জিয়া যেতে চাইছিলেন না সঙ্গত কারণেই। এতে তাহের খুবই রেগে যায়। উপস্থিত কর্নেল আমিন, মনির ও সুবেদার মেজর আনিস তারা জিয়ার পাশ থেকে বলেন, রেডিওতে ভাষণ দিতে হলে রেকর্ডিং যন্ত্র এখানে আনা হবে, তাকে এখান থেকে বাইরে যেতে দেয়া যাবে না। ভেস্তে যায় তাহেরের প্ল্যান। কর্নেল তাহের সুবেদার মেজর আনিসকে বলল, আপনি আমাকে চেনেন? আনিস বলল, জি স্যার, আপনাকে চিনি, তবে এখন আমার সাথে আসুন। তাহের বুঝে ফেলল জিয়াউর রহমান কিছুতেই এই মুহূর্তে ক্যান্টনমেন্ট ছেড়ে তার সাথে বাইরে যাবে না। অগত্যা তাহের তার ভাই ইউসুফ এবং অন্যান্যকে সঙ্গে নিয়ে রাগে বিড়বিড় করতে করতে অত্যন্ত বিমর্ষ মুখে 2 ফিল্ড লাইন ত্যাগ করল। সারা ক্যান্টনমেন্ট জুড়ে তখন চলছে সৈনিকদের আনন্দ উল্লাস। ক্ষমতার সিংহাসনে বসার সন্ধিক্ষণে 2 বাদশা, এক সিংহাসন। মধ্যরাতের ক্ষমতার দ্বন্দ্বের নাটক জমে উঠল। কে কাকে উৎখাত করে, এক জঙ্গলে 2 বাঘের তর্জন গর্জন। এই চরম মুহূর্তে দুজনের মধ্যে যে কোনো একজন নিহত হতে পারতেন। জিয়া তখন 2 ফিল্ড কমান্ডিং অফিসারের বড় কামরায় অফিসার পরিবেষ্টিত হয়ে। আসলে তখনও উপস্থিত অফিসাররা কেউ বুঝে উঠতে পারছিল না বাইরের অবসরপ্রাপ্ত একজন অফিসার কর্নেল তাহিরকে জিয়া কেন মুক্তির এই আনন্দঘন মুহূর্তে এত গুরুত্ব দিচ্ছেন। তার সাথে বিপ্লবের কী বা সম্পর্ক? কেন তাহের এত রাগান্বিত উত্তেজিত? তার সাথে এতক্ষণ একান্তে কী বা আলাপ হলো? তার সাথে জিয়ার কি কোনো গোপন সমঝোতা রয়েছে? সবার কাছে ব্যাপারটা বড়ই রহস্যজনক ঠেকল। কিন্তু মুক্তির আনন্দঘন মুহূর্তে কেউ এসব তলিয়ে দেখার চিন্তা করেনি। সুবেদার মেজর আনিস বলল, আমাদের উপস্থিত সবাইকে ছেড়ে তাহেরের সাথে জিয়া সাহেবের এত লম্বা গরম গরম আলোচনা দেখে আমরা নিজেরই মাথা গুলিয়ে যায়। প্রথমে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সাধারণ সৈনিকদের ধারণা ছিল জিয়াকে মুক্ত করার পরই সেপাই বিদ্রোহ শেষ হয়ে যাবে, তারা ব্যারাকে ফিরে যাবে। কিন্তু বাইরে বিপ্লবী ও সৈনিক নেতাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ভিন্ন, অনেক গভীর। 2 ফিল্ডে কর্নেল তাহিরের আগমন এবং জিয়ার সাথে রাত 2:30টায় উত্তপ্ত কথোপকথনের পরই রহস্য ঘনীভূত হতে শুরু করল। এবার উন্মোচিত হতে শুরু করল বিপ্লবী নেতা কর্নেল তাহিরের দ্বিতীয় পর্বের খেলা। 2 ফিল্ড রেজিমেন্টের কমান্ডিং অফিসারের কাছে বসে অফিসে আছেন সদ্যমুক্ত জিয়া। তাকে ঘিরে বসে আছেন ঘর থেকে ধরে আনা অফিসারবৃন্দ। অফিসের বাইরে ভেতরে গিজগিজ করছে ঢাকা সেনানিবাসের হাজার হাজার সৈনিক। ক্যান্টনমেন্টের চতুর্দিক থেকেই বলয় সৃষ্টি করে সৈনিকরা জিয়ার বাসভবনের দিকে গুলি ছুটতে ছুটতে ছুটে আসছিল। তা এখন টার্গেট পয়েন্টে এসে স্তিমিত হয়ে গেছে। সর্বত্র আনন্দ উল্লাস, তারা মাঝে মাঝে ছুটছে ফাঁকা গুলি। সমস্ত প্ল্যান প্রোগ্রামে ছিল সাধারণ সৈনিকদের এবং বিপ্লবী তাহির গ্রুপের। শত শত সৈনিকের পদভারে 2 ফিল্ড রেজিমেন্ট তখন প্রকম্পিত। এদের মধ্যে বহু সৈনিক দেখা গেল এলোমেলো খাকি ড্রেসে, পায়ে ছিল বুটের বদলে সাধারণ জুতা। অনেকের মাথায় টুপিও নাই। এরাই ছিল জাসদের বিপ্লবী সংস্থার সশস্ত্র সদস্যবৃন্দ। সেপাই বিদ্রোহের রাতে খাকি উর্দি পরা তারা মিশে গিয়েছিল ক্যান্টনমেন্টের সাধারণ জওয়ানদের সাথে। উপস্থিত শত শত সৈনিকদের মধ্যে কে বিপ্লবী সৈনিক, কে আসল সৈনিক বোঝা মুশকিল হয়ে পড়েছিল। তারাই অফিসারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। রাতের বেলা আমিও তাদের দেখে চিনতে পারিনি।
সকালবেলায়ও বিপ্লবীদের উপস্থিতি বুঝতে পারিনি, দুপুরবেলা টের পেলাম। সবার অলক্ষ্যে ক্যান্টনমেন্টে বসে প্রতিদ্বন্দ্বী দুই বন্ধু ক্ষমতাধর আঙুল ফল নিয়ে করছে কাড়াকাড়ি। জিয়া দ্রুত তার সেনা ইউনিট এবং অফিসারদের নিয়ে তাহেরের প্রাথমিক হামলা প্রতিহত করতে সক্ষম হলেন। টু ফিল্ডে বসেই বেতারে ভাষণ দিলেন। টু ফিল্ডের সামনে অফিসে রেডিও রেকর্ডিং ইউনিট এনে জিয়ার একটি ভাষণ রেকর্ড করা হলো ভোরবেলা প্রচার করার জন্য। সংক্ষিপ্ত ভাষণে জিয়া ঘোষণা করেন তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বভার হাতে নিয়েছেন। দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনীর অনুরোধে তিনি এই কাজ করেছেন। তিনি সবাইকে এই মুহূর্তে শান্ত থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানান। তিনি বন্ধ হয়ে যাওয়া অফিস, আদালত, বিমানবন্দর, মিল কারখানা চালু করে পুনরার অনুরোধ জানান। তিনি আরও বলেন, আল্লাহ আমাদের সহায়। জিয়ার সংক্ষিপ্ত ভাষণ সবাইকে আশ্বস্ত এবং উদ্দীপ্ত করে তুলল। মধ্যরাতের লড়াইয়ে হেরে গেলেন তাহের, জয়ী হলেন জিয়া। ক্ষণিকের জন্য তাহেরের পশ্চাৎপসরণ, সকালবেলা নতুন শক্তি সঞ্চয়ের আশায়। সারা রাত চলে তাদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই। একটা চেয়ার নিয়ে টানাটানি। জাসদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা, যদিও কর্নেল তাহেরের লক্ষ্য ছিল অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল। তাহের সৈনিকদের 12 দফা দাবি প্রণয়ন করে। এগুলোর মধ্যে ছিল ব্যাটম্যান প্রথার বিলুপ্তি, অফিসার এবং সৈনিকদের মধ্যে ব্যবধান দূর করা, সৈনিকদের মধ্যে থেকে অফিসার নিয়োগ, বেতন বৃদ্ধি, বাসস্থান ব্যবস্থাকরণ, দুর্নীতিবাজ অফিসারদের অপসারণ, রাজবন্দীদের মুক্তি। বিপ্লবী সৈনিকদের অন্যতম লক্ষ্য ছিল বিপ্লবের মাধ্যমে 12 দফার বাস্তবায়ন। তাহেরের মতে জিয়ার সাথে তার আগে থেকে এসব নিয়ে সমঝোতা হয়েছিল। তাহের ভেবেছিল সেই অধিক বুদ্ধিমান, জিয়াকে ব্যবহার করে সে ক্ষমতায় আরোহণ করবে, কিন্তু তার সেই ক্যালকুলেশন ভুল ছিল। মধ্যরাতে জিয়াউর রহমানকে কিছুটা কমান্ডো স্টাইলে বিনা বাধায় মুক্ত করার পর সকালবেলা বিপ্লবীদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে শত শত সৈনিক তাদের ইউনিটের ট্রাকে চেপে স্লোগান দিতে দিতে শহরের দিকে ছুটতে শুরু করে। শহরে পৌঁছে তারা অবাধে আনন্দমুখর জনতার সাথে মিশে গিয়ে উল্লাস করতে থাকে। নতুন স্লোগান ওঠে, সিপাহী জনতা ভাই ভাই। অদ্ভুত অ্যাডভেঞ্চার। রাস্তায় রাস্তায় স্লোগান মুখর জনতা বেরিয়ে আসে সৈনিকদের সাথে একাত্মতা ঘোষণা করতে। দেখতে দেখতে সিপাহী বিপ্লব মোড় নেয় ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবে। শহরে রাস্তায় মানুষের ঢল, সিপাহী জনতা ভাই ভাই। ভোরবেলা বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্কগুলো প্রবল বেগে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এলো। সারা রাত তারা শান্তভাবে ক্যান্টনমেন্টের উত্তর কোণে বসে ঘটনা পরখ করছিল। বিপ্লবী সুবেদার সারোয়ারের ডাকে ভোর 5টার দিকে তারা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শহরের দিকে ধেয়ে যায়। রাস্তায় রাস্তায় ট্যাঙ্ক, জনতা প্রবল উল্লাসে ট্যাঙ্কগুলো ঘিরে ধরে সিপাহীদের সাথে মিশে গিয়ে নৃত্য করতে থাকে। সিপাহী জনতার উল্লাস ব্যাপক উন্মাদনায় রূপ নেয়। সর্বত্র এক অবর্ণনীয় দৃশ্য। সিপাহী জনতা ভাই ভাই, সিপাহী বিপ্লব জিন্দাবাদ। সকাল 7 ঘটিকা। টু ফিল্ড রেজিমেন্টের বারান্দায় দাঁড়িয়ে সৈনিকদের ব্যস্ততা, দ্রুত আনাগোনা প্রত্যক্ষ করছিলাম। তারা হেলে দুলে ঘুরছে ফিরছে আপন খেয়ালে। অন্য সময় হলে অফিসারদের পাশ দিয়ে যেতে তাদের স্মার্ট স্যালুট দিয়ে চলতে হতো। আজ এসব বালাই নেই। আজ তাদের রাজ্যে তারাই রাজা। এমন সময় সৈনিকদের ভিড় ঠেলে একটি আর্মি ট্রাক শোঁ শোঁ বেগে এগিয়ে এলো। ভেতর থেকে নেমে এলো একজন তরুণ লেফটেন্যান্ট। স্যালুট দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, স্যার, জেনারেল জিয়া কোথায়? জরুরি ব্যাপার আছে। বললাম, কি ব্যাপার, আমাকেই বলো। সে বলল, স্যার, খুব জরুরি, ওনাকেই বলতে হবে। আমাকে ওনার কাছে নিয়ে চলুন প্লিজ। ওই দিন প্রোটোকলের কোনো বালাই ছিল না। বললাম, আসো আমার সাথে। আমি তাকে নিয়ে জিয়ার কামরায় ঢুকলাম। তাকে বললাম, এই ছেলেটি তোমাকে কিছু বলতে চায়। লেফটেন্যান্ট তৎক্ষণাৎ জিয়াকে একটা স্মার্ট স্যালুট দিয়ে বলল, স্যার, আই হ্যাভ কাম টু প্রেজেন্ট ইউ ডেড বডি অফ খালেদ মোশাররফ, কর্নেল হুদা অ্যান্ড হায়দার। জিয়া অবাক। ব্রিগেডিয়ার খালেদের ডেড বডি। আমার দিকে তাকিয়ে জিয়া বললেন, দেখো তো হামিদ, কী ব্যাপার? আমি অফিসারকে সাথে নিয়ে বাইরে দাঁড়ানো খোলা ট্রাকের পেছনে গিয়ে উঠলাম। সেখানে দেখি ট্রাকের পাটাতনে কর্নেল হুদা ও কর্নেল হায়দার। খালিদের পেটের ভুঁড়ি কিছুটা বেরিয়ে আসছিল। তাকে পেটের মধ্যে গুলি করা হয়েছে, হয়তোবা বেয়োনেট চার্জ করা হয়েছিল। কি করুণ মৃত্যু! আমি জিয়াকে কামরায় গিয়ে বললাম, হ্যাঁ, খালিদ, হুদা আর হায়দারের ডেড বডি। সে জিজ্ঞেস করলো, এগুলো এখন কি করা যায়? আমি বললাম, আপাতত এগুলো সিএমএইচ মর্গে পাঠিয়ে দিই। জিয়া বলল, প্লিজ হামিদ, এখনই ব্যবস্থা করো। হায় খালেদ মোশাররফ! তিনি 7ই নভেম্বর ক্যান্টনমেন্টে ফিরে এলেন বটে, তবে জীবিত নয়। ফিরে এলো তার প্রাণহীন দেহ। আমি লেফটেন্যান্টকে ডেড বডিগুলো সিএমএইচে নিয়ে যেতে বললাম। আমার জিপ ছিল না।
রাত্রে বিপ্লবীরা আমার জিপটি গ্যারেজ থেকে নিয়ে গেছে, তাকেই রেখে আসতে বললাম। রাত 12টায় সিপাহী বিপ্লবের খবর পেয়ে জেনারেল খালেদ মোশাররফ সঙ্গে সঙ্গে তার প্রাইভেট কার নিয়ে বঙ্গভবন থেকে দ্রুত বেরিয়ে যান। তিনি নিজেই ড্রাইভ করছিলেন। তার সাথে ছিল কর্নেল হুদা ও হায়দার। দুজনই ওই দিন ঢাকার বাইরে থেকে এসে খালেদের সাথে যোগ দেন। খালেদ প্রথমে ব্রিগেডিয়ার নুরুজ্জামানের বাসায় যান। সেখানে তার সাথে পরামর্শ করেন। নুরুজ্জামান তাকে ড্রেস পাল্টিয়ে নিতে অনুরোধ করেন। সে তার নিজের একটি প্যান্ট ও বুশ শার্ট খালেদকে পরতে দেয়। কপালের ফের, শেষ পর্যন্ত নুরুজ্জামানের ছোট সাইজের শার্ট প্যান্ট পরেই খালেদকে মৃত্যুবরণ করতে হয়। সেখান থেকে খালেদ কলাবাগানে তার এক আত্মীয়র বাসায় যান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম করেন এবং কয়েক জায়গায় ফোন করেন। চতুর্থ বেঙ্গলে সর্বশেষ ফোন করলে ডিউটি অফিসার লেফটেন্যান্ট কামরুল ফোন ধরে। সে প্রকৃত অবস্থা তাকে অবহিত করে। এবার খালেদ বুঝতে পারেন অবস্থা খুবই নাজুক। তিনি অবস্থান পরিবর্তন করে শেরেবাংলা নগরে অবস্থিত 10ম বেঙ্গল রেজিমেন্টে আশ্রয় গ্রহণ করতে যান। 10ম বেঙ্গলকে বগুড়া থেকে তিনিই আনিয়েছিলেন তার নিরাপত্তার জন্য। পথে ফাতেমা নার্সিং হোমের কাছে তার গাড়ি খারাপ হয়ে গেলে তিনি কর্নেল হুদা ও হায়দার সহ পায়ে হেঁটেই 10ম বেঙ্গলে গিয়ে পৌঁছান। প্রথমে নিরাপদেই তারা বিশ্বস্ত ইউনিটে আশ্রয় নেন। তখনও ওখানে বিপ্লবের কোনো খবর হয়নি। কমান্ডিং অফিসার ছিলেন কর্নেল নওয়াজিশ। তাকে দেয়া হলো খালেদের আগমনের খবর। তিনি তৎক্ষণাৎ টেলিফোনে টু ফিল্ডের সদ্যমুক্ত জেনারেল জিয়াউর রহমানকে তার ইউনিটে খালেদ মোশাররফের উপস্থিতির কথা জানিয়ে দেয়। তখন ভোর প্রায় 4টা। জিয়ার সাথে ফোনে তার কিছু কথা হয়। এরপর তিনি মেজর জলিলকে ফোন দিতে বলেন। জিয়ার সাথে মেজর জলিলের কথা হয়। এদের সাথে কি কথা হয় সঠিক কিছু বোঝা মুশকিল। তবে কর্নেল আমিনুল হক বলেছেন তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং জিয়াকে বলতে শুনেছেন যেন খালেদকে কিছুতেই প্রাণে মারা না হয়। যা হোক, ভোরবেলায় দেখতে দেখতে সিপাহী বিদ্রোহের প্রবল ঢেউ 10ম বেঙ্গলে গিয়ে লাগতে শুরু করে। সিপাহীরা উত্তেজিত হয়ে পড়ে। পরিস্থিতি কর্নেল নওয়াজিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারা খালেদ ও তার সহযোগীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সিপাহীরা তাদের টেনে হিঁচড়ে বের করে আনে। ইউনিটের অফিসার মেজর আসাদের বিবৃতি অনুসারে কর্নেল হায়দারকে তার চোখের সামনে মেস থেকে টেনে হিঁচড়ে বের করে এনে প্রকাশ্যে সৈনিকরা গুলি করে হত্যা করে। বাকি দুজন উপরে ছিলেন। তাদের কিভাবে মারা হয় সে দেখতে পায়নি। তবে জানা যায় হায়দার, খালেদ ও হুদা অফিসার মেসে বসে সকালে নাস্তা করছিলেন। হুদা ভীত হয়ে পড়লেও খালেদ ছিলেন ধীর, স্থির, শান্ত। তিনি হুদাকে সাহস রাখতে বলেন। জানা গেছে মেজর জলিল কয়েকজন উত্তেজিত সৈনিক নিয়ে মেসের ভেতরে প্রবেশ করে। তার সাথে একজন বিপ্লবী হাবিলদারও ছিল। সে চিৎকার দিয়ে জেনারেল খালেদকে বলল, আমরা তোমার বিচার চাই। খালেদ শান্ত কণ্ঠে জবাব দিলেন, ঠিক আছে, তোমরা আমার বিচার করো, আমাকে জিয়ার কাছে নিয়ে চলো। স্বয়ংক্রিয় রাইফেল বাগিয়ে হাবিলদার চিৎকার করে বলল, আমরা এখানেই তোমার বিচার করব। খালেদ ধীর স্থির বললেন, ঠিক আছে, তোমরা আমার বিচার করো। খালেদ দুহাত দিয়ে তার মুখ ঢাকলেন। গুলির শব্দ, একটি ব্রাশ ফায়ার। আগুনের ঝলক বেরিয়ে এলো বন্দুকের নল থেকে। মেঝেতে লুটিয়ে পড়লেন মুক্তিযুদ্ধের বীর সেনানী খালেদ মোশাররফ। সাঙ্গ হলো বিচার, শেষ হলো তার বর্ণাঢ্য জীবন ইতিহাস। কর্নেল হুদা প্রথম থেকেই ভয় কাঁপছিলেন। খালেদ তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। কামরার ভেতরেই ধরা পড়লেন কর্নেল হুদা। গুলিবিদ্ধ হয়ে সেখানে প্রাণত্যাগ করেন। কর্নেল হায়দার ছুটে বেরিয়ে যান, কিন্তু সৈনিকদের হাতে বারান্দায় ধরা পড়েন। উত্তেজিত সৈনিকদের হাতে তিনি নির্দয়ভাবে লাঞ্ছিত হলেন। তাকে সিপাহীরা কিল, ঘুষি, লাথি মারতে মারতে দোতলা থেকে নিচে নামিয়ে আনে। সেখানে ওই অবস্থায় একজন সৈনিকের গুলিতে তার জীবন প্রদীপ নিভে গেল। মুক্তিযুদ্ধের বীর সৈনিক কর্নেল হায়দার ঢাকায় পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে বহু কমান্ডো আক্রমণের নেতৃত্ব দেন। 16 ডিসেম্বর 71-এ পল্টন ময়দানে ঐতিহাসিক আত্মসমর্পণ মুহূর্তে অপূর্ব ভঙ্গিতে স্টেনগান কাঁধে হায়দারকে দেখা যায় জেনারেল আরোরা ও নিয়াজির সাথে মঞ্চের দিকে এগিয়ে যেতে। ঘটনার নায়ক মেজর জলিল এখনও জীবিত, কিন্তু তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। ওই মুহূর্তে ঠিক কী ঘটেছিল আজকের কাগজ পত্রিকায় প্রত্যক্ষদর্শী মেজর আসাদুজ্জামান এভাবে বর্ণনা করেছেন। মেজর জলিল সাহেব উপরে অর্থাৎ দোতলায় ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল হুদা ও কর্নেল হায়দারের সঙ্গে দেখা করতে গেলেন। এর কিছুক্ষণ পরে জওয়ানরা লেফটেন্যান্ট কর্নেল হায়দারকে কিল, ঘুষি ও চড় মারতে মারতে নিচে নামিয়ে আনল। আমি তখন বেশ দূরে একটা জিপের ভেতরে ছিলাম। আমি জিপের দরজা খুলে বের হতেই তিনি আমাকে চিৎকার করে ডেকে বললেন, আসাদ, সেভ মি। আমি দৌড়ে তার কাছে যেতে চেষ্টা করি। তার কাছে পৌঁছানোর পূর্বেই পাশে দাঁড়ানো এক জওয়ানের গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কতগুলো জওয়ান তাকে ঘিরে রাখল।
চারিদিকে তখন গোলাগুলি চলছে। এই পরিস্থিতিতে কে কি করল তা ছিল খুব অস্পষ্ট এবং ঘোলাটে। এই পরিস্থিতি সামাল দিতে কোনো অফিসারকে সেদিন দেখতে পাইনি বা কাউকে এগিয়ে আসতেও দেখিনি। অন্য দুজন অর্থাৎ খালেদ ও হুদা কিভাবে মারা গেলেন তা স্পষ্ট বুঝতে পারিনি। মোটামুটি এই ছিল 7ই নভেম্বর ঢাকা ক্যান্টনমেন্টের একটি ইউনিটের খণ্ডচিত্র। কর্নেল শাফাত জামিল রাত 1টা পর্যন্ত বঙ্গভবনেই ছিলেন। মুক্তি পাওয়ার পর জেনারেল জিয়া বঙ্গভবনে ফোন করলে শাফাতের সাথেই তার কথা হয়। জিয়া তাকে সবকিছু ভুলে অস্ত্র ফেলে ক্যান্টনমেন্টে ফিরে আসতে অনুরোধ করেন। শাফাত বলে সে সারেন্ডার করবে না, সকালে দেখা হবে। কি আশ্চর্য! আসলে শাফাত ভয়াবহ সিপাহী বিদ্রোহ সম্বন্ধে তখনও ছিল সম্পূর্ণ অন্ধকারে। তার ধারণা ছিল সে ব্রিগেড কমান্ডার, তার অর্ডারে সৈনিকরা এখনও অ্যাটেনশন হবে। অভিজাত প্রফেশনাল আর্মিতে সৈনিকদের দ্বারা অস্ত্র হাতে সিপাহী বিদ্রোহ করতে পারে তা তাদের কারোর মাথায় আসেনি। কিছুক্ষণ পরেই তার ভুল ভাঙল। একদল বিপ্লবী সৈনিক বঙ্গভবন আক্রমণ করল। তাদের দ্বারা তাড়িত হয়ে শাফাত জামিল বঙ্গভবনের ভেতরে উঁচু দেয়াল টপকে পালাতে গিয়ে পা ভেঙে ফেলে। অবশেষে খোঁড়াতে খোঁড়াতে সে মুন্সিগঞ্জে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে সেখান থেকে সে জিয়ার সাথে টেলিফোনে আলাপ করে। জিয়া তার কুশল জিজ্ঞেস করেন। তারপর একজন অফিসার অর্থাৎ মেজর মনিরকে পাঠিয়ে সেখানে তাকে উদ্ধার করেন। তাকে পরে সিএমএইচে ভর্তি করা হয়। বিপ্লবীদের হাতে ধরা পড়ার পরও খালেদ মোশাররফের এই দশাই হতো। নেহাত ভাগ্যগুণে শাফাত প্রাণে বেঁচে যায়। 7ই নভেম্বরের মধ্যরাতের দুই বিপরীত চিত্র। ক্যান্টনমেন্টের বন্দিশালা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে বাইরে আনা হচ্ছে, অন্যদিকে বঙ্গভবন থেকে ক্ষমতাসীন খালেদ শাফায়েতরা পালিয়ে যাচ্ছে। নিয়তির কি নির্মম খেলা! সকাল থেকে টুফিল্ড রেজিমেন্টের অফিস ব্যারাকে সারা দেশের দৃষ্টি নিবদ্ধ। এখন থেকে বঙ্গভবন নয়, টুফিল্ড ব্যারাকই সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। এখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে পুরো দেশের ভাগ্য। জিয়াউর রহমান অপারেশনাল হেডকোয়ার্টার তখনও টুফিল্ড ব্যারাকে। সবাই ছুটছে টুফিল্ড অভিমুখে। এক রাতে জিয়াউর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তা, যেন যুগ যুগ ধরে এই বিপ্লবটি অপেক্ষা করছিল তার জন্য। এলেন জেনারেল ওসমানী, জেনারেল খলিল, এয়ার মার্শাল তোয়াব, অ্যাডমিরাল MH খান সহ অন্যান্য অনেক সিনিয়র অফিসার। সবাই অভিনন্দন জানালেন জেনারেল জিয়াকে। সকাল আনুমানিক 8:30। দেখলাম একপাল সৈনিক পরিবেষ্টিত হয়ে সিভিল ড্রেসে কে যেন এগিয়ে আসছে। ক্রাচে ভর দিয়ে লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের। এত লোকজন নিয়ে সরাসরি সে একেবারে জিয়ার কামরায় ঢুকে গেল। আমি ভেবেছিলাম বীর মুক্তিযোদ্ধা তাহের অন্যান্যের মতো এমনিই হয়তো জিয়াকে অভিনন্দন জানাতে এসেছে। আমার ভুল ভাঙল অবশ্য বেশ কিছুক্ষণ পর। সকাল 10:30টার দিকে ওখানেই কনফারেন্স হলো। উপস্থিত ছিলেন জিয়া, ওসমানী, খলিলুর রহমান, তোয়াব, MH খান, মাহবুব আলম চাষি ও কর্নেল তাহের। বিপ্লবী বাহিনীর তাহের শুধু উপস্থিত ছিলেন না, সে তার জোরালো বক্তব্যও রাখে। বাহিনী প্রধানদের কেউ এই প্রশ্ন রাখলেন না যে কিভাবে পলিসি নির্ধারণ মিটিংয়ে একজন রাজনৈতিক বিপ্লবী বাহিনী নেতা উপস্থিত থাকল। প্রথমে রাষ্ট্রপতি কে হবেন এই প্রস্তাবে জেনারেল ওসমানী খন্দকার মোশতাকের নাম উত্থাপন করলে জেনারেল খলিল এবং আবু তাহের বিরোধিতা করেন। সামান্য আলোচনার পর বিচারপতি সাইমকেই রাষ্ট্রপ্রধান রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রথমবার জেনারেল ওসমানীর মতের বিরুদ্ধে যাওয়ার ঘটনা ঘটল। সিএমএলএ হিসেবে জিয়া থাকতে ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু তা হয়নি। জেনারেল খলিল রাষ্ট্রপতির হাতে ক্ষমতাটি থাকার সপক্ষে যুক্তি দেখান। তাহের তা সমর্থন করে। সুতরাং সাইমই সিএমএলএ থাকলেন। জিয়াকে অন্য দুই বাহিনী প্রধানের সাথে ডিসিএমএল-এর পোস্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। এই সিদ্ধান্ত জিয়ার মনোপুত ছিল না, কারণ ভোরেই তিনি সিএমএলএ হিসেবে রেডিওতে নিজেকে ঘোষণা দিয়েছিলেন। সিদ্ধান্ত হয় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে সাধারণ নির্বাচন দেওয়া হবে। সভায় এক পর্যায়ে কর্নেল তাহের সৈনিকদের 12 দফা দাবির কথা উত্থাপন করেন, কিন্তু উপস্থিত কেউ 12 দফা দাবির প্রতি কোনো সমর্থন দেননি। জিয়াও কিছু বলেননি। তাহের জিয়ার নীরবতায় তখন সন্দেহপ্রবণ হয়ে ওঠে। সকাল 7টার দিকে ল্যান্সারের কিছু সৈনিক মোশতাক আহমেদ জিন্দাবাদ ধ্বনি দিতে দিতে খন্দকার মোশতাককে নিয়ে রেডিও স্টেশনে উপস্থিত হয়। তাকে দিয়ে কিছু বলাবার চেষ্টা করে, কিন্তু তাহেরের বিপ্লবী বাহিনী তখনও রেডিও স্টেশন দখল করে আছে। তার নির্দেশে তারা মোশতাককে কিছু বলতে দেয়নি। মোশতাক এমনিতেই কদিন ধরে মিলিটারিদের ঠেলায় অর্ধেক হয়ে গিয়েছিলেন। তিনি আর ঝামেলার মধ্যে পড়তে চাইলেন না, মনে মনে সটকে পড়লেন। অতঃপর রেডিও স্টেশনের দখল নিয়ে আর্মি এবং বিপ্লবীদের মধ্যে সকাল থেকে যথেষ্ট ঠেলাঠেলি এবং উত্তেজনা চলতে থাকে। পরে টু ফিল্ডের সৈন্যরা তা কন্ট্রোলে নেয়।
7ই নভেম্বর জিয়ার জন্য ছিল খুবই ব্যস্ত দিন। 12টার দিকে জিয়া ক্যান্টনমেন্টের অবস্থা দেখার জন্য জিপ নিয়ে বের হলেন। সর্বত্র ঘুরলেন, সিগন্যালস, অর্ডিন্যান্স, ইঞ্জিনিয়ার্স, লাইট এক এক দিয়ে সব চক্কর লাগলেন। কোথাও থামলেন, কোথাও হাত নাড়লেন। সর্বত্র জিয়াউর রহমান জিন্দাবাদ। দু এক জায়গায় সৈনিকরা বিভিন্ন দাবিও পেশ করল। তারা কিছু অফিসারের ফাঁসি দাবি করল। জিয়া বললেন, তোমরা অস্ত্র জমা দাও, শান্ত হও, আমি দাবিগুলো দেখছি। 7ই নভেম্বর ভোর থেকে সিপাহীরা ছিল লাগামহীন। ছোট বড় বহু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। বহু অফিসার বিভিন্নভাবে লাঞ্ছিত হন। টু ফিল্ড হেডকোয়ার্টারে জিয়ার উপস্থিতি সত্ত্বেও বেশ কয়েকটি ঘটনা ঘটে যায়। কর্নেল মান্নাফ আক্রান্ত হলেন। মান্নাফ কি একটা বেফাঁস উক্তি করে বসলেন। সঙ্গে সঙ্গে সিপাহীরা তাকে ধরে ফেলল। তাকে প্রায় গুলি করে মেরে ফেলার অবস্থায় মেজর মহিউদ্দিন ছুটে এসে তাকে উদ্ধার করে। মেজর মতিনকে সিপাহীরা পাকড়াও করে চরমভাবে হেস্তন্যস্ত করে। তাকেও প্রায় গুলি করার মতো অবস্থা থেকে সুবেদার মেজর আনিস উদ্ধার করে। লেফটেন্যান্ট কর্নেল বাহারকে কোয়ার্টার গার্ডে আটক রাখা হয়। সিনিয়র জেসিওরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। মেজর নাসেরও লাঞ্ছিত হলেন একই স্থানে। কর্নেল রব, কর্নেল মান্নান ও কর্নেল রশিদকে রাস্তা থেকে সিপাহীরা ধরে নিয়ে রেডিও স্টেশনে আটকে রাখে। তারা এক ফাঁকে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। টু ফিল্ডে বিদ্রোহী সৈনিকরা তাদের কমান্ডিং অফিসার কর্নেল আনোয়ারকে একটি রুমে আটকে রাখে। এই কয়দিন বিদ্রোহী সৈনিকরা মেজর মহিউদ্দিন ও সুবেদার মেজর আনিসের কথাই চলছিল। কর্নেল আনোয়ারকে তারা সম্পূর্ণ অবজ্ঞা করে। ক্যান্টনমেন্টের অন্যান্য স্থানেও বহু অফিসার বিভিন্নভাবে লাঞ্ছিত হন। সন্ধ্যায় জিয়া রেডিও স্টেশনে যান। সেখানে নতুন রাষ্ট্রপতি ও বিদায়ী রাষ্ট্রপতির ভাষণ ছিল। সেখানে তাহেরও উপস্থিত ছিল। তারা উভয়ে একত্রে বসে ভাষণ শোনেন। উত্তেজিত সৈনিকরা লিখিতভাবে তাদের 12 দফা দাবির একখানি কাগজ পেশ করে। প্রায় জোর করে কাগজের ওপরে তারা জিয়ার সই নেয়। বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয় জিয়াকে। অবশ্য জিয়া আগেই অবস্থা অনুধাবন করে সারাক্ষণই তার অনুগত সৈনিকদের দ্বারা নিজেকে পরিবেষ্টিত করে রাখেন। বেলা 11টায় আমার ড্রাইভার লেন্স নায়ক মনোয়ার আমার জিপ নিয়ে ফিরে এলো। সে কোনো মতে বিপ্লবীদের বুঝিয়ে সুঝিয়ে জিপটি ফিরিয়ে এনেছে। ইতিমধ্যে আমার গাড়ি দিয়ে বিপ্লবীরা পুরো শহর ঘুরেছে। মনোয়ারকে পিঠ চাপড়ে সাবাস দিলাম। জিপটি নিয়ে আমি তখনই অফিসে গেলাম। সেখানে দেখি অফিসের সামনে একজন সিভিলিয়ানকে পাকড়াও করে সৈনিকরা ভিড় করে হ্যাস্তন্যস্ত করছে। আমাকে দেখে তারা আমার কাছে নিয়ে এলো। বলল, স্যার, এবার একটা স্পাই ক্যামেরা নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকে বিভিন্ন জায়গায় ছবি তুলছে। ভদ্রলোক ভয় কাঁপছিলেন, কারণ উন্মত্ত সিপাহীরা রাইফেল বাগিয়ে তাকে শেষ করে দিতে চাইছে। তিনি জোরহাতে কাতর কণ্ঠে বললেন, স্যার, আমি দৈনিক ইত্তেফাকের ফটোগ্রাফার আফতাব। সিপাহী বিপ্লবের ছবি তুলতে ক্যান্টনমেন্টে ঢুকেছিলাম। এখানে ওনারা আমাকে ধরে ফেলেছেন। আমাকে বাঁচান স্যার। আমি তাকে সিপাহীদের কবল থেকে উদ্ধার করে অভয় দিয়ে আমার অফিসে নিয়ে বসালাম। বেঁচে গিয়ে চেয়ারে বসে হাঁফ ছেড়ে বললেন, স্যার, এক গ্লাস পানি। আমি তাকে বললাম, সাংবাদিক সাহেব, এত রিস্ক নেওয়া উচিত হয়নি আপনার। কানে হাত দিয়ে তিনি বললেন, তওবা, আর কখনো হবে না। অফিসে কোনো কাজ নেই দেখে আমি সিএমএইচে খালেদ মোশাররফকে দেখার জন্য আবারও বেরিয়ে যেতে উদ্যত হলে ক্যামেরাম্যান হাত জোর করে বললেন, স্যার, আমাকে মেরে ফেলবে। আমি তাকে আমার সাথে জিপে তুলে সিএমএইচে নিয়ে চললাম। বললাম, আসুন, ওখানে দু একটা ছবি নিতে পারবেন। আবার তার কাকুতি মিনতি, স্যার, আমার ভীষণ ভয় করছে, আমাকে ক্ষমা করুন। সিএমএইচে পৌঁছে দেখি সেখানে খালেদ মোশাররফের লাশ একেবারে মর্গের সামনে খোলা মাঠে নির্দয়ভাবে ফেলে রাখা হয়েছে। চতুর্দিক থেকে সৈনিকরা দলে দলে এসে 4 দিনের বিপ্লবের নিহত নেতাকে দেখছে। কেউ থুথু দিচ্ছে। আমি আফতাবকে বললাম, খালেদের 2টো ফটো নিতে। আশেপাশে রাইফেল কাঁধে সৈনিকদের দেখে আবারও দারুণ ভীত হয়ে পড়ল, কারণ কিছুক্ষণ আগে ফটো নিতে গিয়েই তো বেচারা সিপাহীদের হাতে ধরা পড়েছিল। যাক, আমি তার পাশে দাঁড়িয়ে অভয় দিলে অত্যন্ত ভয়ে সে মাঠে ফেলে রাখা খালেদের 2-3টা ছবি নিল। আমি সিএমএইচে কোনো অফিসারকে পেলাম না। সুবেদার সাহেবকে ডেকে বললাম, খালেদ একজন সিনিয়র অফিসার, তাই তার লাশটা এভাবে অসম্মান না করে মর্গে তুলে রাখার জন্য। তিনি তখনই লাশটা সরাবার ব্যবস্থা করার জন্য ডোম ডাকতে ছুটে গেলেন। হুদা ও হায়দারের লাশ মর্গেই ছিল। খবর পেলাম শহরের সোহরাওয়ার্দী উদ্যান, শহীদ মিনার প্রভৃতি এলাকায় সিপাহী জনতার মিছিল মিটিং চলছে। তাজ্জব ব্যাপার। সিএমএইচ থেকে ফিরে আমি জিপ নিয়ে শহরের এই অদ্ভুত অবস্থা সচক্ষে পরখ করতে বেরিয়ে পড়লাম। শহরে শাহবাগ মোড় পর্যন্ত এগিয়ে গেলাম তুমুল হর্ষধ্বনির মধ্যে। হাইকোর্টের সামনে আর যেতে পারলাম না। হাজার হাজার মানুষ জিপ দেখে আল্লাহু আকবার বলে নৃত্য করতে ছুটে আসলো। আমি বিপদ বুঝে ড্রাইভারকে তাড়াতাড়ি জিপ ঘোরাতে বললাম,
কিছুটা শান্ত দেখিয়ে কাকরাইলের রাস্তা ধরে এগিয়ে গেলাম, সেদিকেও একই অবস্থা। মিলিটারি গাড়ি দেখলে আনন্দের অতিসাহ্যে জনতা তা ঘিরে ধরছে আর জিন্দাবাদ ধ্বনি দিচ্ছে। রেসকোর্সের কাছে কয়েকটি ট্যাঙ্কের ওপর বহু সিভিলিয়ান চড়াও হয়ে ফুর্তি করছে দেখলাম। আমি আর গুলিস্তানের দিকে যাওয়ার সাহস পেলাম না। কাকরাইল থেকেই ঘুরে পুনরায় শাহবাগ হয়ে দ্রুত গতিতে ক্যান্টনমেন্টে ফিরে এলাম। রাস্তায় সর্বত্র জনতার ঢল, আনন্দ উল্লাস। একটা ব্যাপার লক্ষ্য করলাম, জনতার বেশিরভাগই ছিল ইসলামপন্থী। তারা ক্রমাগত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছিল। জাসদের সমর্থক কোনো মিছিল দেখলাম না। মনে হলো সাধারণ মানুষ জাসদে জড়িত থাকার কথা কিছুই জানে না। সবাই ছুটছে এক অপূর্ব আবেগে, মুক্তির আনন্দে। অভূতপূর্ব দৃশ্য। শহরের রাস্তার পেছনে বিভিন্ন স্থানে দেখলাম সৈনিকরা বিভিন্ন ইউনিট থেকে ট্রাক বের করে এনে রাস্তায় সিভিলিয়ানদের সাথে মিশে মিছিল করছে আর স্লোগান দিচ্ছে, আল্লাহু আকবার, সিপাহী জনতা ভাই ভাই। সিপাহী জনতার বিজয় মিছিল, চতুর্দিকে এক অভূতপূর্ব দৃশ্য। সিপাহী জনতার এমন মিলন দৃশ্য ইতিপূর্বে আর কখনো দেখা যায়নি। সিপাহী বিদ্রোহের সাথে জনতার একাত্মতা ঘোষণা এক ঐতিহাসিক ঘটনা বটে। রাস্তায় কোথাও কোনো অফিসারকে দেখলাম না। দিনটি ছিল যথার্থই সিপাহীদের দিন। তাদের জন্য এক বিরাট অ্যাডভেঞ্চার, শতাব্দীর এক অবিস্মরণীয় মুহূর্ত। বিকাল আনুমানিক 4টার দিকে আবারও টু ফিল্ডে গেলাম জিয়ার কাছে। বারান্দায় উঠতেই দেখি একটি কক্ষে বসে আছে কর্নেল তাহের। মুখ তার কালো, গম্ভীর, ভারী। 3-4 জন অফিসার, কর্নেল মাহতাব, আবদুল্লাহ, আমিন তার সাথে বসে আমাকে সালাম দিল। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার তাহের, তুমি এত গম্ভীর কেন? বলল, স্যার আপনারা কথা দিয়ে কথা রাখবেন না, মন খারাপ হবে না। তার কথার মাথা মুন্ড কিছুই বুঝলাম না। কর্নেল আমিন মুচকি হেসে আমাকে বারান্দায় নিয়ে গেল। বলল, বুঝলেন না স্যার, ব্যাপারটা তো সব তাহেরের লোকজনই ঘটিয়েছে। এখন জিয়াকে মুঠোয় নিয়ে বার্গেন করছে। এখন তো সে জিয়াকে মেরে ফেলতে চায়। এতক্ষণে বুঝলাম দাল মে কুচ কালা হ্যায়। সৈনিকদের ক্যান্টনমেন্টে অন্য কোনো বিপ্লবী বাহিনীর উপস্থিতির কথা আমার মাথায় আসছিল না। এখন বুঝতে পারলাম আশেপাশের এলোমেলো গোচরের উর্দি পড়া লোকজন নিয়মিত সৈনিক নয়, বিপ্লবী বাহিনীর লোক। কর্নেল আমিনুল হককে বললাম, তোমার 4 বেঙ্গল তোমার কন্ট্রোলে আছে তো? সে বলল, অবশ্যই। আমি বললাম, তাহলে তুমি তোমার লোকজন নিয়ে ডিফেন্স পেরিমিটার তৈরি করে সাবধান থাকো। আমার কাছে তো অবস্থা গোলমেলে মনে হচ্ছে। সে বলল, জানি না স্যার আজ রাতে কী হবে। তাহের উল্টা সিধা কথা বলছে, তবে আমার লোকজন ঠিক আছে। জিজ্ঞেস করলাম, এখানে টু ফিল্ডের খবর কি? ও বলল, টু ফিল্ড তো সুবেদার মেজর কমান্ড করছে, কোনো অফিসার নেই, বিপ্লবীতে ভরে গেছে, দেখছেন না আশেপাশে? জিজ্ঞেস করলাম, জিয়া ভেতরে আছে? বলল, স্যার আছেন, আপনি গিয়ে একটু বুঝিয়ে বলুন না, রাত্রে গন্ডগোল হতে পারে। হ্যাঁ, যাচ্ছি। আমি ভেতরে গিয়ে তার কক্ষে গিয়ে দেখি জিয়া বসে সৈনিকদের দাবি দেওয়ার কাগজ পড়ছে। বসতে বলল। তার মেজাজ মোটেই ভালো না। বলল, বেটারা কি পাইছে, যেইখানে যাই সেইখানেই দাবি। বললাম, দাবি কয়টা? বিগড়ে গিয়ে বলল, 100টা। বেটাদের আমি ভালো করে দাবি মিটিয়ে দেব। আমি বললাম, মনে হচ্ছে আজ রাতে কিছু গন্ডগোল হতে পারে, তোমার টু ফিল্ডে থাকা উচিত হবে না। বিপদ কিছুটা সে আগেই আন্দাজ করতে পেরেছিল। আমার কথা শুনে তার মুখ আরও শুকনো হয়ে গেল। শুধু বলল, কিপ ওয়াচিং। আমিনকেও বলো চোখ কান খোলা রাখতে। আরও বলল, তুমি যাও না, টু ফিল্ডের সুবেদার মেজর আনিসকে তো চেনো, ওনার সাথেও একটু আলাপ করো। আমি বাইরে এসে আনিসকে খুঁজতে লাগলাম। টু ফিল্ডের লোকজন বলল, উনি কোথায় যেন জরুরি মিটিং করছেন, এখন তাকে পাওয়া মুশকিল হবে। আমার কাছে অবস্থা বড়ই ঘোলাটে মনে হলো। টু ফিল্ডের আশেপাশে বিভিন্ন রকমের সৈনিক এখানে ওখানে জটলা করছিল। তারা কে কোন পক্ষের বোঝা মুশকিল হয়ে পড়ল। কর্নেল তাহেরের কথা এবং মুড থেকে আমি স্পষ্ট বুঝতে পারলাম তাহের এবং জিয়ার মধ্যে বড় রকমের মতবিরোধ হয়ে গেছে। তাহেরের ভাষায় জিয়া বিশ্বাসভঙ্গ করেছে। ক্ষমতার দ্বন্দ্বে দুজনই এখন উন্মুক্ত ময়দানে পরস্পরের মুখোমুখি। রক্তক্ষয়ী সংঘাত অনিবার্য হয়ে উঠল। আমি সুবেদার মেজর আনিসকে অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না। বারান্দায় কর্নেল আমিনকে পায়চারি করতে দেখলাম। তার কপালে চিন্তার রেখা। আমাকে দেখেই বলল, স্যার চিফের সাথে কি কথা হলো, কিছু বললেন না তো? বললাম, অবস্থা বিশেষ ভালো নয়, তিনি তোমাকে চোখখান খোলা রাখতে বলেছেন। খুব সাবধানে থেকো, তোমার 4 বেঙ্গল ঠিক রেখো। সুবেদার মেজর আনিসকে দেখেছ? জিয়া কেন জানি না ওর সাথে আমাকে কথা বলতে বলল। ও বলল,
ওনাকে এখন পাবেন না, আমিও তাকে খুঁজেছি। তাদের টুফিল্ডে এখন মিটিং চলছে। বিপ্লবীরা শুনেছি আজ রাত্রে অফিসারদের উপর হামলা চালাবে। আপনি চলে যান স্যার, আমি ইনশাল্লাহ সব সামলে নেব। অবস্থা আমার কাছে মোটেই সুবিধার মনে হলো না। ওই সময় টুফিল্ডের অফিসার 2-4 জন ছাড়া বিশেষ কাউকেই দেখলাম না। আশেপাশে সৈনিকরা ঘোরাফেরা করছে, জটলা করে কি যেন ফিসফিস করে আলোচনা করছে। তাদের হাবভাব অন্যরকম। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে স্থান ত্যাগ করলাম। রাস্তায় দেখি বেশ কিছু অফিসার গাড়ি করে, রিক্সা করে ফ্যামিলি নিয়ে ক্যান্টনমেন্টের বাইরে চলে যাচ্ছেন। এমনিতে রাস্তাঘাটে লোকজন নেই, ছমছম অবস্থা। পথে আমার অফিসের সামনে একজনকে দেখলাম। তিনি কর্নেল মাহমুদুল হাসান। তার চোখে মুখে শঙ্কা। ছুটে এসে বলল, স্যার প্লিজ বলুন কি হচ্ছে, অফিসাররা পালাচ্ছে কেন? আমি তাকে বললাম, ব্রাদার তুমি এক্ষুনি বাসায় ছুটে যাও, পারলে ফ্যামিলি নিয়ে বেরিয়ে যাও, অবস্থা ভালো নাই। কি হচ্ছে আমিও জানি না। সে উদ্ভ্রান্তের মতো তখনই বাসার দিকে ছুটে চলল। সন্ধ্যা নামার সাথে সাথে এক অজানা আতঙ্ক সারা ক্যান্টনমেন্টে ছড়িয়ে পড়ল। রাস্তাঘাট সন্ধ্যার আগেই একেবারে ফাঁকা হয়ে গেল। প্রকৃতপক্ষে ওই মুহূর্তে ক্যান্টনমেন্টে চেইন অফ কমান্ড আর ডিসিপ্লিন বলতে কিছুই অবশিষ্ট ছিল না। বিপ্লবীদের প্রোপাগান্ডা, হাজার হাজার বিপ্লবী লিফলেট ইত্যাদির প্রভাবে ইতোমধ্যেই সাধারণ সৈনিকদের মধ্যে যথেষ্ট পরিবর্তন এসে গেছে লক্ষ্য করলাম। তারা অফিসারদের প্রতি অবজ্ঞা ভরে তাকাচ্ছিল। ৪র্থ বেঙ্গল এবং টুফিল্ড রেজিমেন্টের কিছু অফিসার জেসিও এবং সৈনিক জেনারেল জিয়াকে আগলে রেখেছিল। বাদবাকিদের মতিগতি কেমন যেন হয়ে গেল। 7ই নভেম্বর ক্যান্টনমেন্টের সকালবেলা যে পরিবেশ বিদ্যমান ছিল, বিকালে তা সম্পূর্ণ ভিন্ন আকার ধারণ করল। অফিসাররা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। তারা ধীরে ধীরে সরে পড়তে লাগলো। মনে হলো যে কোনো মুহূর্তে তাহিরের জিয়া উৎখাত প্ল্যান শুরু হয়ে যেতে পারে। দুপুরে সৈনিকরা 3 জন অফিসারের উপর হামলা চালালো। বাসায় ফিরে গিয়ে দেখি আমার স্ত্রী দারুণ উদ্বিগ্ন। মালপত্র কিছু বেঁধে তৈরি হয়ে বসে আছে। সে বলল, অনেক অফিসার টেলিফোন করেছেন, তারা ফ্যামিলি নিয়ে শহরে চলে যাচ্ছেন, আমরাও আপার বাসায় চলে যাব। আমি বললাম, আমি স্টেশন কমান্ডার, সিপাহীদের ভয়ে স্টেশন কমান্ডার স্টেশন ছেড়ে পালাতে পারে না। তবে তুমি বাচ্চাদের নিয়ে শহরে চলে যেতে পারো, আমি গাড়ি ডেকে আনি। কিছুক্ষণ চিন্তা করে সে আমাকে ছেড়ে শহরে যেতে রাজি হলো না। বলল, ঠিক আছে, মরলে সবাই একসাথেই মরি। আমার পুরনো আর্দালি সিপাহী সমুজ আলী পাশেই দাঁড়িয়েছিল। সে বলল, ঠিক আছে স্যার, আমি 2টো রাইফেল নিয়ে আপনাদের গার্ড দিমো, চিন্তা করবেন না। বললাম, 2টো রাইফেল কই পেলে? বলল, আরে স্যার, এখন তো ক্যান্টনমেন্টে কেবল অস্ত্র আর অস্ত্র। সিওডি অস্ত্রাগার ভেঙে সব হাতিয়ার লুট হয়ে গেছে। এখন সব সিপাহীর হাতে 1-2টা করে ফালতু রাইফেল। আমিও দূরে নিছি, এখন গিয়ে নিয়ে আসি। এমন সময় নিচে কারা যেন কড়া নাড়ল। সমুজ আলী ছুটে গেল। ভেতরে এসে ঢুকলো সুবেদার কাজী ও হাবিলদার সিদ্দিক। বলল, সর্বনাশ হয়েছে স্যার, এক্ষুনি তৈরি হয়ে যান, ফ্যামিলি নিয়ে বাইরে চলে যান, আর দেরি নয় স্যার, চলুন বাইরে, আমরা আপনার জিপ নিয়ে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? ওরা বলল, স্যার কিচ্ছু বোঝা যাচ্ছে না, টুফিল্ড লাইনে বিপ্লবীদের মিটিং হয়েছে। জিয়া সব দাবি দেওয়া মানেন নাই। আজ রাত্রে সব অফিসারদের মেরে ফেলা হবে, সবাই পাগল হয়ে গেছে। স্যার চান্স নিয়েন না, এক্ষুনি চলুন। আমি বললাম, না না, আমি স্টেশন কমান্ডার, আমি স্টেশন ছেড়ে পালাতে পারি না, তোমরা চাইলে মারতে পারো। তারা বলল, দোহাই আল্লাহ স্যার, আপনি চলে যান, সব অফিসার চলে যাচ্ছে। আমি বললাম, না আমি যাব না, ফ্যামিলিও যাবে না। আমার দৃঢ়তা দেখে তারা আর বেশি চাপাচাপি করলো না। তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করে বলল, সমুজ আলী তুমি থাকো, আমরা আবারও আসছি। আমার জিপ নিয়ে তারা লাইনে চলে গেল। 20 মিনিট পর তারা 4 জন সিপাহী নিয়ে এবং 6টি অটোমেটিক চাইনিজ রাইফেল নিয়ে আমার বাসায় ফিরে আসলো। বলল, স্যার আমরা মিটিং করে আপনার সেফটির জন্য 4 জন ভলেন্টিয়ার সিপাহী নিয়ে আসলাম, তারা বাসার ভেতরে থেকে আপনাকে গার্ড দেবে। আমার ব্যাটম্যান সমুজ আলী বলল, আমার রাইফেল 2টা আছে, কুছ পারোয়া নাই, দেখি কোন ব্যাটায় আসে। সূর্য ডুবি করছে, আকাশে একটি কাকপক্ষীও উড়ছে না। পাখিদের কলকলানিও যেন বন্ধ হয়ে গেছে। চারিদিকে পিনপতন নীরবতা, নিস্তব্ধতা।